আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একটি ছাদ ঢালাইয়ের পূর্বে যে সকল কাজ অবশ্যই পালনীয় বা চেক করতে হবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 1 নম্বর, ছাদ ঢালাইয়ের পূর্বে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করানো, অর্থাৎ আপনার ছাদের রডের স্পেসিং, রড বাইন্ডিং, বিম ইত্যাদি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো সারা সঠিকভাবে করেছে কিনা এটা আপনার যে ডিজাইন ইঞ্জিনিয়ার আছে তাকে ডেকে তাকে দিয়ে চেক করিয়ে নিতে হবে। 2 নম্বর, ঢালাইয়ের তারিখ জানানো, অর্থাৎ ঢালাই কবে করছেন সেই তারিখটি আপনার ইঞ্জিনিয়ার, মিস্ত্রি এবং ঢালাই সর্দার সবাইকে জানিয়ে রাখতে হবে যেন তারা সবাই একই দিনে আসার প্রস্তুতি নিতে পারেন। 3 নম্বর, ঢালাইয়ের আগের দিন সকল মালামাল তৈরি করে রাখা। মালামালের মধ্যে প্রথমেই আসছি পিকেট সম্পর্কে। যেহেতু খোয়াটা আমাদের পিকেট দিয়ে বানাতে হবে, পিকেট হবে অত্যাধিক পোড়া কালো বর্ণের এবং তাম্র বর্ণের আকারের যেগুলো, এগুলো পিকেট সাধারণত ভাটায় কিনতে পাওয়া যায়। এগুলো গাঁথনির কাজে ব্যবহার করা যায় না, এগুলো শুধু খোয়ার কাজে ব্যবহার করতে হয়। তো এখানে কিছু নাম্বার ইটস ও মিক্সড আছে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পিকেট। পিকেটটা আমাদের হচ্ছে খোয়া ভাঙানোর মেশিন যেগুলো আছে সেগুলোর ভিতরে দিয়ে ভেঙে নিতে হবে। ভাঙার পরে এরকম দেখতে হবে, অর্থাৎ যে পিকেট কালো বর্ণের যেগুলো দেখা যাচ্ছে সেগুলো এরকম মিক্স থাকবে এবং অনেক শক্তিশালী হবে যাতে করে আমাদের যে কাঙ্ক্ষিত পিএসআই আমরা সেটা নিতে পারি। পিকেটগুলো অবশ্যই ভালো মিস্ত্রিকে দিয়ে ভাঙানো দরকার, না হলে আবার গুঁড়োর পরিমাণ বেশি হবে। গুঁড়ো এবং ডাস্ট বেশি হলে তখন এটা ছাদের পর্যাপ্ত পরিমাণ শক্তি দিতে পারবেন। পরে আসছি মোটা বালু নিয়ে। কংক্রিট ঢালাইয়ের কাজে অবশ্যই সিলেট বালু বা FM 2.5 এর বালু ব্যবহার করতে হবে। আপনি যদি লোকাল বালু ব্যবহার করতে চান সেক্ষেত্রে 3 ভাগ করে 2 ভাগ সিলেট বালু এবং 1 ভাগ মোটা বালু দিয়েও ঢালাই করতে পারবেন। নেক্সট হচ্ছে সিমেন্ট। ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে ডিজাইনের উল্লেখিত গ্রেড অনুযায়ী সিমেন্ট ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে ঢালাইয়ের পানি। ঢালাই মিক্সিং এর সময় অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। যে পানিটা সাধারণত আমরা খাওয়ার কাজে ব্যবহার করি আপনারা সেই পানি দিয়েই ঢালাই করার চেষ্টা করবেন। এই ছিল মালামাল সম্পর্কিত বিস্তারিত বর্ণনা। আপনারা মালামালগুলো অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে হিসাব করে তারপরে অ্যারেঞ্জ করবেন যাতে করে ঢালাইয়ের দিন কোনো মালামাল শর্টেজ ক্রিয়েট না হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর, ঢালাইয়ের আগে অবশ্যই মেশিন এবং সকল যন্ত্রপাতি রেডি করে রাখতে হবে। মিক্সার মেশিন ঢালাই অবশ্যই মিক্সার মেশিন দিয়ে কমপ্লিট করতে হবে এবং রুফ ওয়েস্ট, ছাদে মালামাল ওঠানোর জন্য রুফ ওয়েস্ট ব্যবহার করতে হবে। জেনারেটর রাখতে হবে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করার জন্য যাতে ভাইব্রেটিং কাজে কোনো বিঘ্ন না ঘটে, এবং অবশ্যই ভাইব্রেটিং করার জন্য ভাইব্রেটিং মেশিন এবং এক্সট্রা নজল রাখতে হবে। এরপরে 5 নম্বর, ঢালাইয়ের আগে পানি দেয়া। ঢালাই করার আগে অবশ্যই পুরো ছাদ এবং মালামাল খোয়া এগুলো ভিজিয়ে নিতে হবে যাতে করে ঢালাইয়ের পানি শুষে নিতে না পারে। এদিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। নেক্সট হচ্ছে 6 নম্বর, বিমের সাইজ, রড বাইন্ডিং, রডের স্পেসিং ইত্যাদি চেক করা। বিমের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা বিমের প্রস্থ এবং গভীরতা মেপে দেখব ঠিক আছে কিনা এবং ড্রয়িং অনুযায়ী রডগুলো বসানো আছে কিনা। এরপরে বিম এবং কলামের জয়েন্টে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো একটি স্টিরাপ ব্যবহার করতে হবে যেটা হবে ছাদের ঢালাই টপ লেভেল অনুযায়ী, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা বিমের দুই পাশে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য ব্লক ইউজ করব। ব্লকগুলো নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব পরপর ব্যবহার করা হয়েছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরপরে আমরা বিমের যে স্টিরাপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নির্দিষ্ট দূরত্ব এবং ব্যবধান অনুযায়ী আছে কিনা আমরা সেটা মেপে দেখব এবং চেক করে দেখব। এরপর 7 নম্বর ধাপ, ছাদের শাটার, ছাদের রডের বাইন্ডিং, স্পেসিং, কভারিং ইত্যাদি চেক করে দেখতে হবে। ছাদের রডের ক্ষেত্রে আমাদের দেখতে হবে ছাদের রডের স্পেসিং ঠিক আছে কিনা এবং সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা। ক্র্যাঙ্ক রডগুলো L/3 বা L/4 ডিজাইন অনুযায়ী বসেছে কিনা।
ক্লিয়ার কভার দেখতে হবে ঠিক আছে কিনা এবং ব্লকগুলো যথাস্থানে থাকছে কিনা, টপ কভার এবং বটম কভার ঠিক আছে কিনা এগুলো অবশ্যই চেক করতে হবে। ছাদের ক্ষেত্রে ব্যবহৃত শাটারগুলো ছিদ্রযুক্ত আছে কিনা এগুলো চেক করতে হবে। এক্সট্রা টপের পরিমাণ এবং দৈর্ঘ্য ঠিক আছে কিনা তা চেক করে দেখতে হবে। ছাদের উপরে পরবর্তী কলাম করার জন্য যে রড রাখা হয় সেই রডের ক্ষেত্রে অনেকেই অনেক শর্ট পরিমাণ রড রেখে দেন, কিন্তু এটা নিয়ম নেই। আসলে ছাদের উপরে ল্যাপিং করার জন্য মিনিমাম 2.5 ফিটের উপরে রডগুলোকে রাখতে হবে। আমরা এই ছাদে দেখতে পাচ্ছেন সবগুলো কলামের রড কিন্তু 2.5 ফিটের উপরে রয়েছে এবং ল্যাপিংগুলো কিন্তু এক জায়গায় রাখা যাবে না, এজন্য বিভিন্ন লেংথে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন। ছাদ কাস্টিং এর সময় অবশ্যই নিচে একজন মিস্ত্রিকে রাখতে হবে সার্বক্ষণিক চেক করার জন্য, এবং ছাদে ব্যবহৃত কাঠ এবং বাঁশগুলো অবশ্যই শক্ত মজবুত হতে হবে যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এবং ছাদের যে বাঁশগুলো ব্যবহার করা হবে সেগুলো 2 থেকে 3 ফুট দূরত্ব পরপর বসাতে হবে এবং অবশ্যই শক্তিশালী বাঁশ, পুরনো বাঁশ ব্যবহার করা যাবে না। নিচে একজনকে সার্বক্ষণিক রাখতে হবে চেক করার জন্য, কোথাও স্ল্যাব ডাউন হয়ে গেলে সাথে সাথে যেন উঁচু করে দেয়, তা না হলে এটা পরবর্তীতে ঠিক করা। কোন অবস্থাতেই খুঁটির নিচে ইট অথবা অন্য কোনো তক্তা জাতীয় কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না, তাতে করে এটা স্লাইডিং হয়ে ছাদ পড়ে যেতে পারে এবং অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই জন্য অবশ্যই সজাগ থাকতে হবে এবং কন্ট্রাক্টরকে সেভাবে নির্দেশনা দিয়ে কাজ করাতে হবে। 8 নম্বর, ছাদে ইলেকট্রিক পাইপ বিছানোর কাজ। ছাদের ইলেকট্রিক কাজ অবশ্যই দক্ষ মিস্ত্রিকে দিয়ে করাতে হবে। লাইটের পয়েন্টগুলো, ফ্যানের পয়েন্টগুলো অবশ্যই ড্রয়িং দেখে করতে হবে এবং পারলে একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে এসে চেক করাতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং পাশাপাশি ঢালাই চলাকালীন সময়ে যে মিস্ত্রি কাজ করবে তার উপস্থিতি বাধ্যতামূলক এনশিওর করতে হবে, তা না হলে পাইপ পেকে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে, যেটা তৎক্ষণাৎ ঠিক করে না দিলে পরবর্তীতে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে। এরপর 9 নম্বর, ঢালাই রেশিও এবং কংক্রিট মিক্সিং। ছাদের লোড অনুযায়ী ডিজাইনকৃত পিএসআই অনুযায়ী কত রেশিওতে ঢালাই করতে হবে তা ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনে নিতে হবে। সাধারণত ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে 1-2-4 অথবা 1-1.5-3 রেশিওতে ঢালাই করা হয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট অনুপাতে পাথর, বালু এবং সিমেন্ট ঢালা হচ্ছে কিনা তা চেক করার জন্য সার্বক্ষণিক একজনকে রাখতে হবে যিনি খাতার মধ্যে নোট নেবেন, এবং নির্দিষ্ট অনুপাতে পানি মেশানো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কখনোই পানি বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না। কংক্রিট মিক্সার মেশিনের হাঁড়িতে বালু, পাথর এবং সিমেন্ট দেওয়ার পর পানি মিশিয়ে কমপক্ষে 2 মিনিট ঘোরাতে হবে। তারপর এটা হপারে করে আমরা দেখতে পাচ্ছি রুফ হোয়েস্ট মেশিনের সাহায্যে উপরে নিয়ে এসে ঢালতে হবে। এরপরে 10 নম্বর, ভাইব্রেটিং ও ফিনিশিং। ঢালাইকৃত কংক্রিট ছাদের উপরে নিয়ে আসার পর সেটাকে আমাদের প্রথমে বিমের মধ্যে ঢালতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাইব্রেটিং নজল দিয়ে সুন্দরভাবে ভাইব্রেট করতে হবে। ভাইব্রেটিং নজলটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন একই জায়গায় ধরে রাখা না হয়। একই জায়গায় ধরে রাখা থাকলে তখন হচ্ছে সেগ্রিগেশন হবে, অর্থাৎ কংক্রিটের মিশ্রণ থেকে সিমেন্ট বালি এবং পাথর থেকে পাথরগুলো আলাদা হয়ে নিচের দিকে জমা হবে। ফলশ্রুতিতে একটি দুর্বল কাঠামো ঢালাই করা হবে, যা কখনোই কাম্য নয়। এরপরে ফিনিশিং এর জন্য আমাদের ছাদ প্রথমে লেভেলিং করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট উচ্চতায় ওয়াটার লেভেল দিয়ে প্রত্যেক কলামের রডের মধ্যে দাগ দেওয়া থাকবে। দাগের মধ্যে সুতা ধরে সেই সুতা অনুযায়ী নির্দিষ্ট উচ্চতায় ঢালাইটাকে আমরা লেভেল করে নেব এবং কিছু দূর পরপরই সেটা আবার ফিনিশিং করতে হবে পাট্টা দিয়ে এবং কর্নি দিয়ে। এরপরে 11 নম্বর, পর্যাপ্ত মিস্ত্রি, লেবার, ইলেকট্রিক লাইট, পলিথিন ইত্যাদি রেডি রাখা।
ঢালাই কাজ যথাসময়ে শেষ করতে হলে সাইটে পর্যাপ্ত পরিমাণ লেবার এবং মিস্ত্রি থাকা বাঞ্ছনীয়, এটি অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং ঢালাই করতে করতে যদি কখনো রাত হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যায়, সেক্ষেত্রে অন্ধকারের মধ্যে ফিনিশিং দেওয়ার জন্য লাইটের ব্যবস্থা করে রাখতে হবে এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পলিথিন রাখতে হবে যেন বৃষ্টি আসলে আমরা কংক্রিটটা ঢেকে রাখতে পারি। ধন্যবাদ। এই ছিল আজকের ছাদ ঢালাইয়ের বিষয়ক উপস্থাপনা। আমি আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু পারি উপস্থাপনা করার চেষ্টা করেছি। কোনো বিষয় বাদ পড়ে গেলে তার জন্য ক্ষমা চাচ্ছি। এবং ভিডিওটি সুন্দর হলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।